আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম পরিবেশ রসায়ন নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা বয়েল, চার্লস এবং বয়েল-চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ আমরা প্রতিপাদন করেছি। এই সংক্রান্ত অঙ্ক আমরা করেছি, তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বা সংক্ষেপে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন নিয়ে। এটিকে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সমীকরণও বলা যায়। তাহলে আমরা শুরু করি। আমরা এখন তিনটি সূত্রের সাহায্যে অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আমরা আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিপাদন করব। আর এই সমীকরণের কিছু প্রয়োগ আমরা আজকে দেখব। তাহলে আজকে আমরা আলোচনা শেষে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ কি এবং এই সমীকরণের ব্যবহার কি। তো শুরু করা যাক। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন। বয়েলের সূত্র মতে ভি সমানুপাতিক 1/p যখন টি ও এন স্থির। এখানে তোমরা জানো কি হলো পরম তাপমাত্রা, আর এন কে বলা হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ কি পরিমাণ গ্যাস আছে সেই গ্যাসের পরিমাণ, বাচক শব্দ মোল। কেমন তোমরা জানো যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে 1 মোল বলে, সেই এন হচ্ছে মোল। চার্লসের সূত্র মতে ভি সমানুপাতিক টি যখন পি ও এন স্থির, অ্যাভোগাড্রো সূত্র মতে ভি সমানুপাতিক এন যখন পি ও টি স্থির। অ্যাভোগাড্রো সূত্রটা আসলে তোমরা হয়তো এভাবে জানো কিনা আমি জানি না। অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। দুটি বা তিনটি যে কয়টি পাত্র নাও না কেন, যদি সবগুলোর আয়তন একই রকম হয়, তাপমাত্রা ও চাপ যদি সবার ক্ষেত্রে একই হয়, তাহলে প্রতিটি পাত্রে গ্যাসের অণুর সংখ্যাও সমান থাকবে। সেটি মৌলিক গ্যাস হোক আর যৌগিক গ্যাস হোক, মোল সংখ্যা সমান থাকবে। এটি হলো অ্যাভোগাড্রোর সূত্র। সেই হিসেবে এখানে লেখা হয়েছে ভি সমানুপাতিক এন, কারণ একই তাপমাত্রার চাপে যদি আয়তন চেঞ্জ হয়, অণুর সংখ্যা চেঞ্জ হবে। আয়তন বাড়লে অণুর সংখ্যা বাড়বে, আয়তন কমলে অণুর সংখ্যা কমবে।
যদি তাপমাত্রা ও চাপ অপরিবর্তিত থাকে বা একই থাকে। এখন এই তিনটি সূত্রকে আমরা যদি সমন্বয় করতে যাই তাহলে কি করব, আমাদের বীজগণিতের ল অফ ভেরিয়েশন বা পরিবর্তনের সূত্র সেটি প্রয়োগ করতে হবে। পরিবর্তনের সূত্র মতে v সমানুপাতিক 1/p * t to n যখন p, t ও n সকলেই পরিবর্তনশীল বা p সমান v সমান k/p * t * n কে সমানুপাতিক ধ্রুবক বা PV সমান NKT। এখানে K সমানুপাতিক ধ্রুবক। গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই তাপমাত্রা ও চাপে সমপরিমাণ গ্যাসের ক্ষেত্রে যদি আয়তন সমান হয় তখন K এর মান সব গ্যাসের জন্য একই হয়। এই সমানুপাতিক ধ্রুবক K দেখো K সমান PV/NT। এখন তাপমাত্রা চাপ একই, আয়তন সেম, মোল সংখ্যা সেম। 1 মোল যে কোনো গ্যাসের জন্য একই তাপমাত্রা ও চাপে সম-আয়তন 1 মোল। একই তাপমাত্রা ও চাপে সম-আয়তন 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে এর মান নির্দিষ্ট। এর মান নির্দিষ্ট, সেটা মৌলিক গ্যাস হোক আর যৌগিক গ্যাস হোক। সে কারণে এখানে কে এর পরিবর্তে নতুন একটা ধ্রুবক নেওয়া হয় যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ক্যাপিটাল আর। এখানে আর নেওয়া হয় কে এর পরিবর্তে নতুন ধ্রুবক। এটাকে বলে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা এখানে কি করব, PV সমান nRT। এটি আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত। কে এর পরিবর্তে আমরা আর লিখেছি একটি নতুন ধ্রুবক। এই আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। PV সমান nRT। এই সমীকরণটি আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত। এটি n মোল আদর্শ গ্যাসের জন্য। যদি n এর আমরা 1 মোল গ্যাসের জন্য নিই তাহলে n সমান 1, তখন সমীকরণটা দাঁড়াবে PV সমান RT 1 মোল গ্যাসের জন্য, আর হচ্ছে n মোল গ্যাসের জন্য। আমরা এখন জানলাম যে আদর্শ গ্যাস সমীকরণটা কি। এটি হলো PV সমান nRT। এবার আমরা দেখব এই সমীকরণের ব্যবহারগুলো কি। নাম্বার অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয়।
যেমন পিভি সমান এন আর টি, এন সমান আমরা লিখতে পারি এন ডব্লিউ বাই এম, অর্থাৎ গ্যাসের ভর বাই আণবিক ভর। ডব্লিউ বাই এম আর টি, বা এম সমান ডব্লিউ আর টি বাই পিভি। এই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো গ্যাসের আণবিক ভর বের করতে পারব। 2, গ্যাসের ঘনত্ব নির্ণয়। একইভাবে পিভি সমান এন আর টি বা পি সমান ডব্লিউ বাই এম আর টি, পিএম সমান ডব্লিউ বাই ভি আর টি, পিএম সমান ডি আর টি। এখানে ডি হচ্ছে ঘনত্ব, যে ভর বাই আয়তন। এখানে ডি সমান হচ্ছে ভর বাই আয়তন ঘনত্ব, আর ডি সমান পিএম বাই আর টি। এই সমীকরণ দিয়ে আমরা গ্যাসের ঘনত্ব বের করতে পারব। মোল সংখ্যা অবলিক অণুর সংখ্যা নির্ণয়। পিভি সমান এন আর টি, এন সমান পিভি বাই আর টি। মোল সংখ্যা নির্ণয় করার পর একে আমরা এককের সংখ্যা দ্বারা গুণ করে অণু সংখ্যা বের করতে পারবো। এটা আমরা মোল সংখ্যা পেয়ে গেছি এন, মোল সংখ্যা পেয়ে গেলাম এন। এরপর একে এককের সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে অণুর সংখ্যা পেয়ে যাব। অণুর সংখ্যা এখানে n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এর একটি নির্দিষ্ট মান রয়েছে 6.02 into 10 to the 23, 6.02 গুণ 10 to the power 23 অ্যাভোগাড্রো সংখ্যা। এবার আমরা অণুর সংখ্যা বের করতে পারব। আমরা আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার দেখেছি। এবার মোলার গ্যাস ধ্রুবক আর, এটা নিয়ে আমরা একটু কথা বলি। আরটা কি? আর মোলার গ্যাস ধ্রুবক, এটি আসলে কি বোঝায়? এটিকে আমরা বলেছি সর্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ মৌলিক গ্যাস হোক, যৌগিক গ্যাস হোক, সবার জন্য এই গ্যাসের মান একই থাকে।
এখন এর একক রয়েছে, এটি ধ্রুবক হলেও পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে অর্থাৎ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এর একক ভিন্ন ভিন্ন হয়। আর এর তাৎপর্যটা কি? আর এর তাৎপর্যটা অনেকটা এরকম যে স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তা আর এর মানের সমান। অর্থাৎ একটা পাত্রে গ্যাস আছে, সেই গ্যাসের তাপমাত্রা আমরা চাপ স্থির থাকবে, তাপমাত্রা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু ব্যবধান সমান 1 কেলভিন বাড়াবো 1 কেলভিন বৃদ্ধি করব। এতে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সাধিত হবে অর্থাৎ আয়তন বাড়বে, ওই তাপমাত্রা বৃদ্ধি করে আয়তন বাড়বে, সে আয়তন বৃদ্ধি করার জন্য গ্যাসের অণুগুলো যে কাজ করবে সেই কাজের পরিমাণটা হচ্ছে গ্যাস ধ্রুবক আর এর মান। আমি এবারে দেখাচ্ছি একে। এখানে পিস্টন ছিল, এখানে গ্যাস ছিল, এটা ভি। আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম 1 কেলভিন বা 1 সেলসিয়াস, 1 কেলভিন। দেখা গেল যে পিস্টনটা এখানে চলে আসলো, তার মানে এতটুকু ডেল ভি। এই আয়তনটা ছিল ভি 1 আর পরিবর্তিত আয়তন হচ্ছে ভি 2। তাহলে ডেল ভি হচ্ছে ভি 2 মাইনাস ভি 1। 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন এতটুকু বৃদ্ধি পেয়েছে। তার মানে গ্যাসের অণুগুলো কাজ করেছে। কি কাজ করেছে তারা আগে এই পরিমাণ জায়গা দখল করেছিল, তাপমাত্রা বৃদ্ধির ফলে তারা ডেল ভি পরিমাণ জায়গাও নতুন করে দখল করলো। এই যে কাজের পরিমাণ জায়গা বেশি দখল করলো, কাজের পরিমাণ, এটাই মূলত গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। এর কাজের এককটা হয়, তাহলে কি হবে? কাজ বা শক্তি প্রতি ডিগ্রি প্রতি মোল, এটা হচ্ছে আর এর একক। এখন আমরা যদি দেখি এসআই পদ্ধতিতে, আর একক হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এবং সিজিএস পদ্ধতিতে আর সমান হচ্ছে 8.314 into 10⁷ আর পার কেলভিন পার মোল। এই তিনটি পদ্ধতিতে আমরা আর এর মান জানলাম, কারণ এই আর এর মানটা আমাদের অঙ্ক করার সময় দরকার হবে। আর এই মানগুলো আমাদের অঙ্ক করার সময় দরকার হবে। আর আগের মানের উপর ভিত্তি করে আমাদেরকে চাপ ও আয়তনের একক ঠিক করতে হবে। অথবা যদি উল্টোভাবে বলতে পারি যে চাপ ও আয়তনের মান উপর ভিত্তি করে আমরা আর এর সেই মানটি নেব। আমার এই কথাটি আরো পরিষ্কার হবে যখন আমরা অঙ্ক করব।
তখন আমরা বলবো যে আর এর কোন মান নেব। যেমন যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার করতে আর মাত্রা নিই, তোমরা দেখো এখানে কি একক কি আছে, লিটার এবং অ্যাটমসফিয়ার। অর্থাৎ যে সমীকরণে আমি আর এর এই মানটি ব্যবহার করব, সেই সমীকরণে চাপকে নেব আমি অ্যাটমসফিয়ার এককে। যদি চাপ অ্যাটমসফিয়ার এককে দেয়া না থাকে তাহলে তাকে পরিবর্তন করে অ্যাটমসফিয়ার এককে নিতে হবে। আয়তন যদি লিটারে দেয়া না থাকে তাকে আমরা লিটার এককে পরিণত করে নেব, তারপর আর এর মানটি নেব। একইভাবে যদি এসআই পদ্ধতি আমরা ব্যবহার করতে চাই, চাপকে নিতে হবে প্যাসকেলে এবং আয়তনকে নিতে হবে ঘনমিটার এককে। তাহলে আমরা আর এই মানটি ব্যবহার করতে পারব। এখন আমরা দেখি একটা দুটো অঙ্কের মধ্যে আমরা দেখব। আমরা এখন এই অঙ্ক তিনটি দেখব। উদ্দীপক একটি থাকবে, এই একটি উদ্দীপক দিয়ে আমরা এই তিনটি অঙ্ক এখন সমাধান করব। প্রথমে আমরা প্রথম যে অঙ্কটি আছে, গ্যাসটির আণবিক ভর নির্ণয়। আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আণবিক ভর নির্ণয় সমীকরণটা আমরা তৈরি করেছি। সরাসরি আণবিক ভর নির্ণয় করা সমীকরণটি যদি মনে নাও থাকে, তুমি আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে তা বের করতে পারবে। এখন আমরা তথ্যটা আমরা লিখে কি কি দেয়া আছে, আমরা আণবিক ভরটা নির্ণয় করব। দেয়া আছে তাপমাত্রা কি হচ্ছে 30 যোগ 273 303 কেলভিন। চাপ পি হলো 700 কে আমরা 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ার পাবো। এখন হয়তো বলতে পারবে যে আমরা এখানে অ্যাটমসফিয়ারে কেন নিচ্ছি, কারণ আমরা এক্ষেত্রে মোলার গ্যাস দ্রবকের মানটা নেব লিটার অ্যাটমসফিয়ার একক। সেই কারণে আমরা চাপকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে নিলাম। ওই ক্যালকুলেটর সাথে আমরা কাজটা করি। আয়তন ভি 650 মিলিলিটার। এটাকে আমরা লিটারে দিয়ে দেবো, এখন ভাগ করলে 0.65 লিটার। গ্যাস ধ্রুবক আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। গ্যাসের ভর W 0.75 গ্রাম আর আণবিক ভর m = 1। এখন আমরা জানি PV সমান mRT, W/mRT, m সমান WRT ডিভাইড বাই PV। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 0.75 W মান 0.082, আর এর মান টেম্পারেচার হলো 303
P হচ্ছে 0.921 into V 0.65 যদি ক্যালকুলেশন করি 0.75 এটা থাকে মূলত গ্রাম পার মোল। যখন আমরা উত্তর লিখবো অ্যান্সার হবে 31.1। আমরা আণবিক ভর পেয়ে গেলাম। আমরা দেখলাম যে কিভাবে আদর্শ গ্যাস সমীকরণের সাহায্যে কোন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। এভাবেই এখানে মানগুলো চেঞ্জ হতে পারে, তবে এটি খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে তোমাদের বোর্ড পরীক্ষায় যে উদ্দীপক থাকে সেখানে দেখা যায় যে অধিকাংশ সময় 3 নম্বরের জন্য যে কোশ্চেনটি থাকে সেটা এরকম আণবিক ভর অথবা অনুসংখ্যা নির্ণয় এই জাতীয় কোশ্চেন দেয়া থাকে। এখন আমরা ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব নির্ণয়, দ্বিতীয় কোশ্চেনের ঘনত্ব। দ্বিতীয় কোশ্চেন গ্যাসটি ঘনত্ব নির্ণয়। গ্যাসটি ঘনত্ব, ঘনত্বের জন্য আমরা একটা খুব সহজে বলতে পারি যে যেগুলি একই পাত্রের মধ্যে রয়েছে, একই তাপমাত্রার চাপ, তাহলে আমরা সেই ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। এবার আমরা করতে পারি, আমরা ঘনত্ব নির্ণয় করার জন্য কি করবো, শুধু আমাদের ভর বাই আয়তনটা জানলে চলবে। সেক্ষেত্রে এই তথ্যগুলো অত দরকার নেই। ঘনত্ব হচ্ছে আমরা ঘনত্ব V সমান হচ্ছে W বাই V, ভর বাই আয়তন। এখানে W হচ্ছে 0.75 গ্রাম আর V 0.65 লিটার। রেজাল্ট হবে 1.153 গ্রাম পার লিটার। আমাদের ঘনত্ব নির্ণয় করা হয়ে গেল। আমরা ঘনত্ব নির্ণয় করতে পেরেছি, যেহেতু একই পাত্রের মধ্যে, সেক্ষেত্রে এই পাত্রে তাপমাত্রা এবং চাপ অপরিবর্তিত থাকবে। সে কারণে আমরা সরাসরি আয়তন এবং ভর এই দুটোর সাথে আমরা ঘনত্ব রূপ দিতে পারব। এই দুটো এই পাত্রের জন্য স্থির, অপরিবর্তিত। এখন আমরা দেখব তৃতীয় যে কোশ্চেনটি ছিল, যে গ্যাসটির অনুসংখ্যা নির্ণয়। গ্যাসটির অনুসংখ্যা। অনুসংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে আমরা শুধু PV সমান nRT এই পদ্ধতি কাজ করব। আগে আমরা মোল বের করে নেব, মোল সংখ্যা n/5। এই মানগুলো যথারীতি আগে নিয়মে থাকবে, যেহেতু আমরা গ্যাস দ্রবক মান লিটার অ্যাটমসফিয়ারে নিচ্ছি, সেই কারণে আমরা চাপকে অ্যাটমসফিয়ার এবং আয়তনকে লিটার এককে রূপান্তর করে নেব। তবে তোমাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে জটিলতা না গিয়ে আমরা সবসময় আর এই মানটি নেব, আর এই মানটি নেয়ার কারণেই
আয়তনকে আমরা লিটারে রূপান্তর করব, চাপকে অ্যাটমসফিয়ার রূপান্তর করব। চাপ যদি উদ্দীপকে কিলো প্যাসকেলে দেওয়া থাকতো তাহলে আমরা ওই কিলো প্যাসকেলকে 101.325 দ্বারা ভাগ করে মানটা পেতাম। অ্যাটমসফিয়ারে এভাবে নেওয়া যাবে। এখন আমরা মোল সংখ্যা নির্ণয় করব। অনুর সংখ্যা নির্ণয় করার জন্য আগে মোল সংখ্যাটা নির্ণয় করে নেব। আমরা মোল সংখ্যা নির্ণয় করব। ইবি সমান nR3 আদর্শ গ্যাস সমীকরণ, সেখান থেকে আমরা n এর মানটা আগে নির্ণয় করব। এর মান হচ্ছে 0.921 ইন্টু 0.65, আর এর মান 0.82 ইন্টু টি এর মান 303। আমরা মোল পেয়ে গেছি। এর মান হচ্ছে 0.02409 মোল। এরপর আমরা এখন অণুর সংখ্যা বের করব। সুতরাং অণুর সংখ্যা এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা গুণ করব। অ্যাভোগাড্রো সংখ্যা (1.45 × 10^22) 1.45 × 10^22 আমরা অণু সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমরা আজকে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন এবং এই সমীকরণের সাহায্যে কিভাবে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর, ঘনত্ব এবং অণু সংখ্যা নির্ণয় করতে হয় তা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে, বিশেষ করে বিভিন্ন বোর্ডে যে উদ্দীপকগুলো দেওয়া আছে সেগুলো অনুশীলন করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত থাক। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।